হ্যালো এভরিওয়ান, ওয়েস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন্স একাডেমির আরও একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম। আজকের ভিডিওটা আমি নিতে চলেছি আপনাদের ইন্ডিয়ান ফিলোসফির বৈশেষিক দর্শনের ওপর। হ্যাঁ, ইন্ডিয়ান ফিলোসফির আমাদের যে ষড় দর্শনের মধ্যে বৈশেষিক দর্শন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দর্শন, যেহেতু ন্যায় দর্শনের সমান্তরালে একদম প্যারালালি আমরা কিন্তু বৈশেষিক দর্শনকে পাই। যদিও স্পেসিফিক কিছু পার্থক্য আছে, সেই বিষয়টাও আপনাদের সাথে আলোচনা করব, কিন্তু তারপরেও ন্যায়ের পরে কিন্তু বৈশেষিক দর্শনটা আমাদের জন্য ভীষণ ভীষণ গুরুত্ব। ঠিক আছে, প্রথমে একটা ইন্ট্রোডাকশন মতো রেখেছি। আমরা প্রত্যেকেই জানি যে কনাদ মুনি হলেন এই দর্শনের প্রণেতা। এবার এই কনাদ মুনিকে নিয়েও কিন্তু কিছু ছোট ছোট বেসিক কিছু বিষয় আপনাদের মনে রাখা প্রয়োজন। যেমন তাকে কণ ভক্ষ বা কনাদ কেন বলা হয়? অনেকেরই জানা নেই তিনি বন্ডুল কণা সংগ্রহ করে আহার করতেন বলেই তাকে কিন্তু কনাদ বলা হয়। ঠিক আছে, এছাড়াও আর একটা প্রশ্ন আপনাদের কাছ থেকে আমি পেয়ে থাকি, সেটা হচ্ছে যে বৈশেষিক দর্শনকে কেন ঔলক্য দর্শন বলা হয়? তো এখানেও কিছু কিছু মত আছে। যেমন অনেকে মনে করেন যে কনাদের অপর নাম উলুক। হ্যাঁ, আবার অনেকে মনে করেন যে তিনি হলেন উলুক ঋষির পুত্র, তাই তাকে আমরা উলুক্য বলে জানি। মাধবাচার্য তার সর্বদর্শন গ্রন্থে বৈশেষিক দর্শনকে কিন্তু ঔলক্য দর্শন বলেছেন। তো ঔলক্য দর্শন নিয়ে অনেকেরই কনফিউশন থাকে। তো দুটো মত আমরা পাই, একটা হচ্ছে তার নাম উলুক, আর একটা হচ্ছে যে তিনি উলুক ঋষির পুত্র। ওকে, নেক্সট। আর সব থেকে জনপ্রিয় বা সব থেকে যে মতটা প্রচলিত সেটা হচ্ছে যে বিশেষ নামক একটি পদার্থকে উনি স্বীকার করেছেন। মানে বৈশেষিক দর্শনে প্রত্যেকেই জানেন যে বিশেষ নামক একটি পদার্থের উল্লেখ আছে। ঠিক এই কারণে বৈশেষিক দর্শনের নামকরণ করা হয়েছে বৈশেষিক। ওকে, আচ্ছা, কনাদ মুনির যে বৈশেষিক সূত্র, এটাই হচ্ছে বৈশেষিক দর্শনের যে মেইন গ্রন্থ, মেইন যে আকর গ্রন্থ বা প্রাইমারি রিসোর্স, সেটা হচ্ছে আমাদের বৈশেষিক সূত্র। তো বৈশেষিক সূত্র মোটামুটি 10টি অধ্যায়, এবং সেই 10টি অধ্যায়ে 2টি করে আহ্নিক, সর্বমোট 20টি আহ্নিক আছে, এবং মোট সূত্রের সংখ্যা হচ্ছে 380। এটা মনে রাখাটা গুরুত্বপূর্ণ, যেহেতু আমরা ভারতীয় দর্শন পড়ছি। কাজে ভারতীয় দর্শনে অ্যাটলিস্ট যে আকর গ্রন্থ মানে মেইন যে প্রাইমারি সোর্স, সেখানে কতগুলি অধ্যায়, কতগুলি আহ্নিক এবং মোট কতগুলি সূত্র আছে সেটা জানাটা আমাদের জন্য কিন্তু ভীষণ গুরুত্ব। ঠিক আছে, এবার চলে আসবো নেক্সট। আচ্ছা, প্রশস্ত পাদ ভাষ্যের নাম আমরা সকলেই জানি। তো প্রশস্ত পাদ ভাষ্য হচ্ছে কণাদের রচিত যে বৈশেষিক সূত্র, তার উপর রচিত যে প্রথম ভাষ্য, মানে সহায়িকা। অ্যাকচুয়ালি সহায়িকা ভাষাটা অত্যন্ত সংকীর্ণ, তো ভাষ্যকে আমরা সংকীর্ণ অর্থে সহায়িকা বলে বুঝতে পারি। মানে সূত্রের যে লৌকিক ব্যাখ্যা, সূত্র প্রত্যেকে তো বোঝা সম্ভব না, সূত্র সকলের পক্ষে বোঝা সম্ভব না। তো সূত্রের যে সহজ সরল ব্যাখ্যা দানের জন্যই কিন্তু ভাষ্য বিষয়টার অবতারণা করা হয়েছে। তো বৈশেষিক সূত্রের উপর রচিত যে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে ভাষ্য, সেটা হচ্ছে প্রশস্ত পাদ ভাষ্য, যেটা প্রশস্ত পাদের লেখা। কিন্তু প্রশস্তপাদ নিজে এটাকে ভাষ্য বলতে কিন্তু চাননি। তিনি বলছেন যে এটা ভাষ্য না, এটা ইন্ডিপেন্ডেন্টলি একটা গ্রন্থ। ইন্ডিপেন্ডেন্টলি যেহেতু একটা গ্রন্থ, তো তিনি সেটার নাম দিয়েছিলেন পদার্থ ধর্ম সংগ্রহ। আমরা সকলেই জানি অ্যাকচুয়ালি এটা কিন্তু বৈশেষিক সূত্রের উপরে ভাষ্য, কিন্তু যেহেতু উনি এটাকে ভাষ্য বলে মানতে অস্বীকার করেন, সেহেতু উনি এটাকে একটা ইন্ডিপেন্ডেন্ট বুক হিসেবে পদার্থ ধর্ম সংগ্রহ নাম দেন। ওকে, ভীষণ ইম্পর্টেন্ট। শঙ্কর মিশ্র বৈশেষিক সূত্রের ওপরে উপস্কার রচনা করেছে। তার যে ভাষ্যের নাম সেটা হচ্ছে উপস্কার। হ্যাঁ, প্রশস্ত পাদ ভাষ্যের ওপরেও তিনি কনাদ রহস্য বলে একটি গ্রন্থ রচনা করেন। আমরা কিন্তু শঙ্কর মিশ্রের কথা পড়ছি। নেক্সট। আচ্ছা, আমরা জানি ভারতীয় দর্শনে কিন্তু প্রচুর গ্রন্থ, প্রচুর ভাষ্য, প্রচুর টিকা রয়েছে। আর সেগুলো মনে রাখাটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে তোমরা ইন্ডিয়ান ফিলোসফি পড়ছো। ওকে, তো বৈশেষিক সূত্র ভাষ্য গ্রন্থের কিছু টিকার আমরা পাই, যেমন বল্লভাচার্যের ন্যায় লীলাবতী, ভীষণ গুরুত্বপূর্ণ। শঙ্কর মিশ্রের ন্যায় লীলাবতী কণ্ঠাবরণ। কণ্ঠাবরণের ওপর আবার বর্ধমান উপাধ্যায় কি রচনা করেন? প্রকাশ। এই প্রকাশের ওপরে রঘুনাথ শিরামণি রচনা করেন দধিতি। মথুরানাথ কৃত, অর্থাৎ মথুরানাথ আবার এই দধিতির ওপর রচনা করেন দধিতি রহস্য। মানে একটা করে গ্রন্থ আসছে বা একটা করে ভাষ্য আছে, সেই ভাষ্যর ওপর আবার দেখুন টিকা আছে, মানে একটার সাথে আর একটা দেখুন জড়িত। ওকে, এছাড়াও বংশীবাচার্যের বোমবর্তী, শ্রীধরের ন্যায় কন্দলী খুব গুরুত্বপূর্ণ। উদয়নের নাম আমরা পাই, উদয়নের হচ্ছে কিরণাবলী। শ্রীবৎসাচার্যের হচ্ছে লীলাবতী, জগদীশ তর্কালঙ্কারের হচ্ছে শ্রীক্তি।
ওকে। এছাড়াও বৈশেষিক দর্শনের অবলম্বনে কিছু ইন্ডিপেন্ডেন্ট গ্রন্থ আমরা পাই, যেমন হচ্ছে জগদীশ তর্কালঙ্কারের তর্কামৃত, পদার্থ তত্ত্ব নির্ণয়, রঘুনাথ শিরোমণির পদার্থ তত্ত্ব নিরূপণ। এগুলো হচ্ছে বৈশেষিক দর্শনের ওপর কোনো ভাষ্যও না, কোনো টিকাও না, এগুলো হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট এক একটা গ্রন্থ। ঠিক আছে, নেক্সট। এবার আমরা কিছু গ্রন্থের নাম দেখব যেটা ন্যায় এবং বৈশেষিক উভয় দর্শনকে একসাথে মিলে আলোচনা করা হয়েছে। যেমন প্রথমেই আমাদের সকলের চেনা অর্ণব ভট্টের যে তর্ক সংগ্রহ এবং তর্ক সংগ্রহ দীপিকা, আমাদের সকলের খুব চেনা। এটা কিন্তু ন্যায় এবং বৈশেষিক উভয় দর্শনকে একটা ক্রস কালচারাল দিক থেকে আলোচনা করা হয়েছিল, মানে উভয় দর্শনকে একসাথে আলোচনা করা হয়। ঠিক আছে। এছাড়াও কেশব মিত্রের পাই তর্ক ভাষা, শিবাদিত্যের পাই সপ্ত পদার্থী, বিশ্বনাথ ন্যায়পঞ্চাননকৃত মুক্তাবলী সহ ভাষা পরিচ্ছেদ, বিশ্বনাথের লেখা ভাষা পরিচ্ছেদ ভীষণ গুরুত্বপূর্ণ এক একটি গ্রন্থ। তর্ক সংগ্রহ এবং তর্ক দীপিকা গ্রন্থের ওপর রচিত টিকাগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল গোবর্ধন মিশ্রের ন্যায়বোধিনী, নীলকণ্ঠের তত্ত্বপ্রকাশ, চন্দ্রজ সিংহের হচ্ছে পদকৃত্তম এবং নীলকণ্ঠের তর্ক দীপিকা প্রকাশ, আর সবশেষ হচ্ছে রামরুদ্রের রামরুদ্রিয়ম। প্রত্যেকটা গ্রন্থকার বা টিকাকারের নাম কিন্তু অ্যাজ ইট ইজ আমাদের মনে রাখতে হবে। এবার চলে আসবো সরাসরি তত্ত্বের আলোচনায়। আর বৈশেষিক দর্শনের তত্ত্ব মানেই শুরু হচ্ছে সেটা পদার্থ থেকে, এটা শুরু হচ্ছে সম্পূর্ণ পদার্থ থেকে, অর্থাৎ প্রমেয়র আলোচনাতে। আর এইখানে কিন্তু ন্যায় দর্শনের সাথে বৈশেষিক দর্শনের একটা বিরাট পার্থক্য। মানে ন্যায় দর্শন এবং বৈশেষিককে আমরা তুল্যশাস্ত্র বলে থাকি, কিন্তু বেসিক কিছু জিনিসে তাদের মধ্যে একটা মত পার্থক্য আমরা দেখতে পাই। যেমন ন্যায় দর্শন কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে প্রমাণ শাস্ত্র, মানে উভয় দর্শনেই কিন্তু যে আমাদের যে বন্ধন মুক্তি, মানে অপবর্গ বা মুক্তি বা যাকে বলি নিঃশ্রেয়স, সেটাকে কিন্তু জীবনের চরম প্রাপ্তি বলা হয়েছে। কিন্তু এই প্রাপ্তিকে পেতে গিয়ে বা প্রাপ্তিটা লাভ করতে গিয়ে অ্যাকচুয়ালি দুজনেই কিন্তু ন্যায় দর্শনে যদি আলোচনায় যায়, ন্যায় দর্শন কিন্তু প্রমাণ নিয়ে আলোচনা করছে। আর এই প্রমাণ নিয়েও দুজনের মধ্যে পার্থক্য। কি পার্থক্য? ন্যায় দর্শনে 4টে প্রমাণ স্বীকার করা হচ্ছে, প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ। কিন্তু বৈশেষিক দর্শন কি বলছে? যে শুধুমাত্র প্রত্যক্ষ এবং অনুমানকে স্বীকার করছে, তারা শব্দ এবং উপমানকে সরাসরি অনুমানের অন্তর্ভুক্ত করছে। তাই তো, মানে দুটো প্রমাণকে তারা স্বীকার করছেন এবং বাকি দুটোকে, এক মিনিট, হ্যাঁ, এবং বাকি দুটোকে তারা অর্থাৎ শব্দ এবং উপমানকে অনুমানের অন্তর্ভুক্ত করছেন, মানে স্বতন্ত্র প্রমাণ বলে স্বীকার করছেন। এটা একটা বেসিক পার্থক্য। আরও যদি গভীর আলোচনা করতে চাই তাহলে ন্যায় দর্শন হচ্ছে প্রমাণ শাস্ত্র, মানে 4টে প্রমাণ নিয়ে আলোচনা করে। এছাড়াও যে 16টি পদার্থের নাম আমরা জানি, যে প্রমাণ, প্রমেয়, সংশয়, প্রয়োজন, দৃষ্টান্ত, সিদ্ধান্ত, অবয়ব, তর্ক, নির্ণয়বাদ, জল্প, বিত্তণ্ডা, হেত্যাভ্যাস, ছলজাতি, নিগ্রহ, স্থান। তো এই 16টা পদার্থকেই তারা নিঃশ্রেয়সের কারণ বলে উল্লেখ করেছেন। মানে এই যে 16টা পদার্থের জ্ঞান, সেটা থেকে কিন্তু আমাদের নিঃশ্রেয়স বা অপবর্গ আসে। এটা হচ্ছে ন্যায় দর্শনের আলোচ্য বিষয়। কিন্তু বৈশেষিক দর্শনে কি করেছে, আলোচনাটা একটু অন্যভাবে, মানে প্রমেয়র দিক থেকে আলোচনা করা হয়েছে। মানে এক কথায় যদি বলতে চাই, ন্যায় দর্শন যেমন প্রমাণ শাস্ত্র, বৈশেষিক দর্শন হচ্ছে প্রমেয় শাস্ত্র। হ্যাঁ, মানে প্রমাণের যে বিষয়, এই বিষয় নিয়ে বৈশেষিক দর্শনে আলোচনা হয়েছে। তো পদার্থের আলোচনায় আমরা বেসিক্যালি 7টা পদার্থ পাই: দ্রব্যগুণ, কর্ম, সামান্য, বিশেষ, সমবায় এবং অভাব। এইখানেও একটা মতবিরোধ আছে। কি সেই মতবিরোধ? আপনারা প্রত্যেকেই জানেন যে অভাব নামক পদার্থকে নিয়ে। অ্যাকচুয়ালি অভাব নামক যে মানে 7 নম্বর যে পদার্থের উল্লেখটা বৈশেষিক সূত্রে ছিল না। মানে মহর্ষি কনাদ আলাদা করে অভাবকে স্বীকার করেননি, কারণ উনি বলছেন যে অভাব কোনো স্বতন্ত্র পদার্থ নয়। কারণ অভাব মানেই হচ্ছে অভাবের আগে আমাকে একটা ভাব স্বীকার করতে হচ্ছে। যেহেতু এর একটা প্রিসাপোজিশন রয়েছে ভাব, সেই জন্য অভাব বলে আমি কোনো স্বতন্ত্র পদার্থকে স্বীকার করব না, এটা কণাদের মত। কিন্তু পরবর্তীকালে যখন আমাদের এই পদার্থ ধর্ম সংগ্রহ আমরা পেলাম, মানে অ্যাকচুয়ালি প্রশস্তপাদ ভাষ্য, সেইখান থেকে কিন্তু অভাব নামক পদার্থটার উৎপত্তি হয়। ঠিক আছে, এই নিয়ে বিস্তৃত আলোচনা করব। কিছু হয়তো স্পেলিংয়ের মিস্টেক থাকতে পারে, যেহেতু বাংলা বা সংস্কৃত থেকে আমি এটাকে ট্রান্সলেট করেছি, যার জন্য হয়তো একটু কোনো কোনো জায়গায় সমস্যা থাকতে পারে। আপনারা একটুখানি জিনিসটা করে নেবেন। আচ্ছা,
তো মহর্ষি কণা তার বৈশেষিক সূত্রে এবং প্রশস্ত পাদ তার ভাষ্যে দ্রব্যগুণ কর্ম সামান্য বিশেষ সমবায় এই 6টি পদার্থের উল্লেখ করেছেন এবং দ্রব্যাদি 6টি পদার্থের যে তত্ত্বজ্ঞান, সেই তত্ত্বজ্ঞানকে উনি সাধর্ম এবং বৈধর্ম তত্ত্বজ্ঞান থেকে যে নিঃশ্রেয়স বা মুক্তি হয় সেইটাকে স্বীকার। ঠিক আছে, এটাকে আমরা একটা সূত্রের দ্বারা পাই যে দ্রব্যগুণ কর্ম সামান্য বিশেষ সমবায়ানাং ষণ্ণাং পদার্থানাং সাধর্ম বৈধর্ম তত্ত্ব জ্ঞানং নিঃশ্রেয়স হেতু। এটা হচ্ছে আমাদের প্রশস্ত পাদভাষ্য থেকে নেওয়া। এইবার আসছি উল্লেখযোগ্য যে বিষয়টা আপনাদের সাথে আলোচনা করলাম, যে বৈশেষিক সূত্র এবং ভাষ্যে 6টি পদার্থের উল্লেখ থাকলেও পদার্থ মানে একটি স্বতন্ত্র পদার্থ রূপে কিন্তু পরবর্তীকালে অভাব নামক পদার্থটাকে স্বীকার করা হয়েছে। এটা মহর্ষি কণাদ কিন্তু সরাসরি করেননি, কণাদের যে বৈশেষিক সূত্র সেখানে কিন্তু নেই। ঠিক আছে, ওকে। তো প্রথমেই চলে আসবো দ্রব্যের আলোচনায়। দ্রব্যটা অনেকটা বড় ভাস্ট একটা আলোচনা। তো বৈশেষিক সূত্র যে মানে বৈশেষিক স্বীকৃত যে 7টা পদার্থ আছে তার মধ্যে দ্রব্য হচ্ছে অন্যতম। দ্রব্য হচ্ছে কি, অবশ্যই জ্ঞেয়, হ্যাঁ জ্ঞেয় বানানটা এখানে একটু ভুল আছে, জ্ঞেয়, অভিধেয় এবং বাচ্য। দ্রব্য হচ্ছে গুণ এবং কর্মের আশ্রয়। গুণ এবং কর্মের স্বতন্ত্র অস্তিত্ব নেই, কিন্তু দ্রব্যের স্বতন্ত্র অস্তিত্ব আছে। এই সেম জিনিস কিন্তু আমরা ওয়েস্টার্ন ফিলোসফিতেও দেখে আসছি যে দ্রব্য একমাত্র স্বতন্ত্রভাবে অস্তিত্বশীল, গুণ এবং কর্ম না, কারণ গুণ এবং কর্ম সম্পূর্ণই দ্রব্যের উপর নির্ভরশীল। তো ভারতীয় দর্শন মানে বৈশেষিক মানে দর্শনেও কিন্তু সেম জিনিসটাই ফলো করা হচ্ছে। গুণ এবং কর্ম সমবায় সম্বন্ধে দ্রব্যে আশ্রিত। বৈশেষিক দর্শনে কিন্তু দুটো সম্বন্ধ আমরা পাই, একটু পরে আলোচনা করব, একটা হচ্ছে সংযোগ, একটা হচ্ছে সমবায়। ঠিক আছে, তো গুণ এবং কর্ম দ্রব্যের সাথে সমবায় সম্পর্কে কিন্তু আশ্রিত। আচ্ছা, বৈশেষিক সূত্রে দ্রব্যের একটি লক্ষণ আমরা পাই, যেটা হচ্ছে ক্রিয়া গুণবৎ সমবায়ী কারণম ইতি দ্রব্য লক্ষণ। সরাসরি যদি এক কথায় বলি, যা ক্রিয়াবৎ অর্থাৎ ক্রিয়ার আশ্রয় তাই দ্রব্য, যা গুণবৎ বা গুণের আশ্রয় তাই হচ্ছে দ্রব্য, বা যেটা হচ্ছে সমবায়ী কারণ সেটাই হচ্ছে দ্রব্য। নেক্সট, এইবার চলে আসবো ভাস্ট একটা বিষয়, যেটা হচ্ছে দ্রব্যের শ্রেণী বিভাগ। তো বৈশেষিক দর্শনে দ্রব্য হচ্ছে 9 প্রকার। স্থিতি অব তেজ মরুদ বোম দিককাল আত্মা মন। ঠিক আছে, এইবার অনেকের প্রশ্ন আসে, ম্যাম দ্রব্য মানে কি এটা জড়দ্রব্য? তো বৈশেষিক দর্শনে কিন্তু 9টা যে দ্রব্যের আমরা উল্লেখ করলাম, 9টাই কিন্তু জড় নয়। কেন জড় নয়? বলা হচ্ছে যে 9টি দ্রব্যের মধ্যে যে পৃথিবী অব তেজ মরুত ও বোম, এই 5টা হচ্ছে ভূত দ্রব্য, পঞ্চভূত আমরা জানি, যেহেতু এদের প্রত্যেকটিতে বহিরিন্দ্রিয় গ্রাহ্য এক একটি বিশেষ গুণ আছে। এই যে 5টা দ্রব্য অর্থাৎ আমাদের যে ক্ষিতি অব তেজ মরুদ বোম, এই 5টার কি আছে, আমাদের বহিরিন্দ্রিয় মানে আমাদের এই চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এই 5টা বহিরিন্দ্রিয়ের দ্বারা আমরা কিন্তু এদের একটা একটা করে গুণ আমরা জানতে পারি, এই জন্য এদেরকে আমরা ভূতদ্রব্য বলছি। এছাড়াও পৃথিবী অব তেজ মরুদ, পৃথিবী জল অগ্নি বায়ু এবং মন, এই 5টাকে মূর্ত দ্রব্য বলা হচ্ছে। মূর্ত দ্রব্য কেন? যেহেতু এগুলি সীমিত পরিমাণ বিশিষ্ট। ঠিক আছে, তো ভূত দ্রব্য কটা, মূর্ত দ্রব্য কটা, এগুলো কিন্তু আপনাদের কোশ্চেনের একটা গুরুত্বপূর্ণ অংশ। এখান থেকে একটা না একটা কোশ্চেন আপনাদের থাকেই, হয়তো ভূত দ্রব্য দিল কিংবা মূর্ত দ্রব্য দিল, আত্মদ্রব্য দিল। ওকে, পৃথিবী জল অগ্নি ও বায়ু, এই 4টি দ্রব্য হচ্ছে নিত্য অনিত্য ভেদে। খুব ইন্টারেস্টিং একটা জায়গা এটা, মানে একই সঙ্গে আমরা নিত্যও বলছি, একই সঙ্গে আমরা অনিত্যও বলছি। হ্যাঁ, কেন? কারণ পৃথিবী অগ্নি এবং বায়ু পৃথিবী জল অগ্নি ও বায়ুর পরমাণু নিত্য, কেননা পরমাণু নিরবয়ব, তাই এর উৎপত্তি এবং বিনাশ হয়। মানে যখন এই 4টে ভূতকে, পৃথিবী অব তেজ মরুদ, এই চতুর্ভূতকে যখন আমরা পরমাণুর দিক থেকে ব্যাখ্যা করছি তখন সেটা নিত্য। কেন নিত্য? কারণ ম্যাম পরমাণুর তো উৎপত্তিও নেই বিনাশও নেই, আর পরমাণুর তো বিভাজনও হয় না। দ্যাটস ওয়াই যখন পরমাণুর দিক থেকে আমি ব্যাখ্যা করছি তখন এই পৃথিবী অব তেজ মরুদ কি হচ্ছে, নিত্য দ্রব্য হয়ে যাচ্ছে। কিন্তু যখনই আমি এটাকে স্থূলভাবে ব্যাখ্যা করছি, স্থূলভাবে মানে এই যে একটু আগে আপনাদের বললাম যে এই যে বহিরিন্দ্রিয় সাহায্যে আমরা দেখতে পাই, পৃথিবী অব তেজ মরুদকে আমরা বহিরিন্দ্রিয়ের সাহায্যে তো
বুঝতে পারি, তাই না? অগ্নির যে তাপটা সেটা যেমন বুঝতে পারি, মানে জেনারেল অর্থে যদি বলি প্রত্যেকটা দ্রব্যের কিন্তু নির্দিষ্ট নির্দিষ্ট গুণ আছে, আর সেই গুণগুলো আমরা আমাদের স্থূল দেহ দ্বারা জানতে পারি। তো এই অর্থে এটা অনিত্য। তাহলে যখন আমি পরমাণুর দিক থেকে ব্যাখ্যা করছি তখন সেটা নিত্য, আর যখন সেটা স্থূল অর্থে ব্যাখ্যা করছি তখন সেটা অনিত্য। বোঝাতে পারলাম? নেক্সট, তো বৈশেষিক মতে পরমাণুকেও 4 ভাগে ভাগ করা হচ্ছে, পৃথিবী পরমাণু, জল পরমাণু, অগ্নি পরমাণু এবং বায়ু পরমাণু। ঠিক আছে, আর এই পরমাণু অর্থে হচ্ছে এগুলো নিত্য, আর যখন এটাকে স্থূল অর্থে ব্যাখ্যা করছি তখন সেটা হচ্ছে আমাদের অনিত্য। আচ্ছা, আর একটা ভূত দ্রব্য আমরা পাই যেটা হচ্ছে আকাশ। আকাশ হচ্ছে এক, নিত্য, বিভু। বিভু কথার অর্থ হচ্ছে যেটা সর্বব্যাপী। আকাশ হচ্ছে সর্বব্যাপী। আকাশের কিন্তু পার্টিকুলার কোনো উৎপত্তি স্থান বা যেখানে শেষ হচ্ছে মানে সীমানা আমরা নির্দেশ করতে পারি না, এই অর্থে এটা হচ্ছে বিভু। এখান থেকেও আপনাদের কোশ্চেন আসে। তো আকাশ হচ্ছে অবশ্যই আমাদের বিভু দ্রব্য। সংখ্যা, পরিমাণ, পৃথকত্ব, সংযোগ এবং বিভাগ আকাশের হচ্ছে সামান্য গুণ। হ্যাঁ, আকাশের অস্তিত্ব অবশ্যই অনুমানের দ্বারা সিদ্ধ হয়। আর অনুমানটা কি? অনুমানটা সেই ন্যায় দর্শনে যেটা বলা হয়েছে যে শব্দ একটি গুণ, গুণ দ্রব্য ছাড়া যেহেতু থাকতে পারে না, কিন্তু শব্দ পৃথিবীতেও নেই, জলেও নেই, তেজেও নেই, বায়ুতেও নেই, এমনকি দিক, কাল, আত্মা, মন এখানেও নেই। তাহলে শব্দটা কিসে আসে? তাহলে শব্দটা কোথায় আছে? তো এই কোথায় আছে থেকে বলতে গিয়েই বলা হয়েছে শব্দটা আছে আমাদের আকাশে। কাজেই শব্দাশ্রয়ত্ব রূপে আকাশের অস্তিত্ব। আরো ভালো করে বোঝাতে হলে বলা যায় যে আকাশের যে অস্তিত্ব এটাকে আমরা অনুমান দ্বারা বুঝি। কেন অনুমান দ্বারা? কারণ আমরা যেহেতু জানি যে গুণ দ্রব্য ছাড়া থাকতে পারে না, আর শব্দ যে মানে গুণটা সেটা কিন্তু না আছে আকাশে, না আছে কালে, না আছে দিকে, না আছে মনে। তাহলে কোথায় আছে? তাহলে আছে আকাশে। এই শব্দের আশ্রয় রূপে আকাশকে অনুমান করা। ঠিক আছে? আচ্ছা, কাল এবং দিক আকাশের মতোই নিত্য এবং বিভু দ্রব্য। কাল এবং দিককেও কিন্তু আমাদের বিভু দ্রব্য বলা হয়েছে, যেহেতু এটা হচ্ছে সর্বব্যাপী। কাল বলুন বা দিক বলুন, এটাও তো সর্বব্যাপী, আর এই অর্থে এটাও হচ্ছে বিভু দ্রব্য। নেক্সট, আচ্ছা, দিক এবং কাল কোনোটারই কিন্তু প্রত্যক্ষ হয় না। হ্যাঁ, এই যে অতীত, বর্তমান, ভবিষ্যৎ এইরূপ ব্যবহারের কারণ রূপে কালের অস্তিত্ব কিন্তু অনুমিত হয়। মানে কালের অস্তিত্ব আকাশের মতোই অনুমান করা হয়। কিসের দ্বারা? এই যে অতীত, বর্তমান, ভবিষ্যৎ প্রভৃতি, মানে প্রভৃতি কালের কারণ রূপে বা প্রভৃতি ব্যবহারের কারণ রূপে আমরা কালের অস্তিত্বকে অনুমান করি। কাল সবকিছুর আধার এবং কার্যমাত্রের প্রতি নিমিত্ত কারণ। কাল হচ্ছে এক এবং অবিভাজ্য। ক্ষণ, প্রহর, দিন প্রভৃতি ভেদ ব্যবহারের দ্বারা কালকে আমরা, এই যে আমরা ধরুন দৈনন্দিন জীবনে বলি যে একটা প্রহর, একটা ঘন্টা, একটা মিনিট, একটা সেকেন্ড, কিন্তু তারপরেও আমরা কালকে কিন্তু বিভাজন করতে পারি না। কাল সব সময় সর্বব্যাপী, বিভু। কালকে এই ছোট ছোট কথা দ্বারা ব্যবহার করা যায় না, কেবলমাত্র উপাধির জন্য আমরা এগুলো ব্যবহার করে থাকি। মানে দৈনন্দিন জীবনে এই যে ঘন্টা, মিনিট, সেকেন্ড, ফ্র্যাকশন আমরা ব্যবহার করি, মানে কালকে বিভাজন করি। অ্যাকচুয়ালি কিন্তু কালকে বিভাজন করা যায় না, এটা শুধুমাত্র উপাধির জন্য, আমাদের ডেলি লাইফের ব্যবহারিকতার জন্য আমরা কালকে বিভাজন করি। ওকে, নেক্সট, এবার চলে আসবো দিকে। দিক অবশ্যই অতীন্দ্রিয়। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, 1 মিনিট। দিক অবশ্যই অতীন্দ্রিয়। আমাদের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, কাছে, দূরে প্রভৃতি ব্যবহারের কারণ রূপে আমরা দিকের অস্তিত্বকে অনুমান করি। কালের মতো দিককেও আমরা সেই আমাদের ব্যবহারিক জীবনে উপাধির জন্য, কোনটা পূর্ব দিক, কোনটা পশ্চিম দিক, কোনটা আগে, কোনটা পরে, সেই অর্থে আমরা কিন্তু দিক কথাটা ব্যবহার করি। ঠিক আছে, এবার চলে আসবো আত্মাতে। বৈশেষিক মতে আত্মা হচ্ছে দেহ, ইন্দ্রিয় এবং মন থেকে ভিন্ন স্বতন্ত্র সত্তা। আত্মা হচ্ছে নিত্য দ্রব্য। আত্মার উৎপত্তি এবং বিনাশ নেই। আত্মা জ্ঞান বা চৈতন্য স্বরূপও নয়। এইখানে একটা কোশ্চেন আপনাদের থাকে যে বৈশেষিক মতে কি আত্মা চৈতন্য স্বরূপ? না, একেবারেই না, আত্মা চৈতন্য স্বরূপ না। আত্মা জ্ঞানের অধিকরণ। আত্মা জ্ঞানের অধিকরণ, জ্ঞানাধিকরণত্ব আত্মার হচ্ছে লক্ষণ। হ্যাঁ, কিন্তু চৈতন্য হচ্ছে গুণ। চৈতন্য হচ্ছে আত্মার একটি গুণ, তবে আত্মার নিত্য গুণ নয়, আগন্তুক গুণ। এই পোর্শনটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে প্রচুর কনফিউশন থাকে আপনাদের।
তো চৈতন্য কিন্তু আত্মার গুণ, হ্যাঁ, চৈতন্য আত্মার অধিকরণ নয়। জ্ঞান হচ্ছে আত্মার অধিকরণ, মানে সরি, আত্মা হচ্ছে জ্ঞানের অধিকরণ, কিন্তু চৈতন্য নয়। চৈতন্য হচ্ছে আত্মার একটি আগন্তুক গুণ। কেন আগন্তুক গুণ? কারণ আত্মাতে জ্ঞান সর্বদা থাকে না। আচ্ছা সরি, এইখানে একটু মিস্টেক হয়েছে। তো আত্মার যে বিষয়টা আমি বলছিলাম, তো আত্মা জ্ঞান বা চৈতন্য স্বরূপ নয়। হ্যাঁ, এই পোর্শনটা একটু মিস্টেক হয়েছে, আমি আরেকবার বলছি। তো আত্মাকে আমি কখনোই জ্ঞান বা চৈতন্য স্বরূপ বলতে পারি না। কেন না? এইটা আত্মার হচ্ছে নিত্য গুণ নয়, বরং আগন্তুক গুণ। কারণ আত্মাতে জ্ঞান সর্বদা থাকে না। আত্মাতে জ্ঞান উৎপন্ন হয় সুযুক্তিকালে বা মুক্তির অবস্থায় আত্মাতে জ্ঞান থাকে। এবার কোনো কিছুকে আমি যদি সম্পূর্ণভাবে স্বীকার করি, মানে আমি যদি বলি যে আত্মা জ্ঞান স্বরূপ বা চৈতন্য স্বরূপ, তাহলে সেটা সব সময় সর্বকালে সর্বদেশে থাকবে। কিন্তু এমন কিছু সময় আছে, যেমন সুযুক্তির সময়, কিংবা যখন আমাদের মোক্ষ হচ্ছে বা অপবর্গ হচ্ছে, সেই সময় কিন্তু আত্মাতে জ্ঞান বা চৈতন্য থাকছে না। দ্যাটস ওয়াই জ্ঞান বা চৈতন্যকে আমরা আত্মার নিত্য গুণ বলতে পারি না, আমরা আগন্তুক গুণ বলে থাকি। ঠিক আছে, আগন্তুক গুণ এই জন্যই কারণ এইটা আত্মাতে সবসময় থাকে না। আশা করছি বোঝাতে পেরেছি। নেক্সট। আচ্ছা, আত্মা হচ্ছে দু প্রকার, একটা হচ্ছে জীবাত্মা, একটা হচ্ছে পরমাত্মা। তো জীবের জ্ঞান অনিত্য, কিন্তু পরমাত্মার জ্ঞান হচ্ছে নিত্য জ্ঞানবান। পরমাত্মার যে জ্ঞান সেটা হচ্ছে নিত্য। এছাড়াও আমরা জীবাত্মার কিছু গুণ পাই, যেগুলো আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে সংখ্যা, পরিমাণ, পৃথকত্ব, সংযোগ, বিভাগ, ইচ্ছা, দেশ, প্রযত্ন, সুখ, দুঃখ, জ্ঞান, ধর্ম, অধর্ম এবং সংস্কার। এই 14টি হচ্ছে জীবাত্মার গুণ। এর মধ্যে কিছু গুণ হচ্ছে পরমাত্মা বা ঈশ্বরের, যেমন হচ্ছে সংখ্যা, পরিমাণ, পৃথকত্ব, সংযোগ, বিভাগ, জ্ঞান, ইচ্ছা, প্রযত্ন। এই 8টা হচ্ছে পরমাত্মার। মানে 14টা যে আমাদের জীবাত্মার গুণ, এই জীবাত্মার 14টার মধ্যে 8টা হচ্ছে ঈশ্বরের গুণ। ঠিক আছে, বাকি যে 9টা পড়ে থাকছে, যেমন ইচ্ছা, দেশ, প্রযত্ন, সুখ, দুঃখ, জ্ঞান, ধর্ম, অধর্ম, ভাবনা, এই 9টা হচ্ছে জীবাত্মার বিশেষ। 14টার মধ্যে 8টা থাকছে পরমাত্মার মধ্যে, বাকি যে 9টা সেটা শুধুমাত্র জীবাত্মাতেই থাকতে পারে, ঈশ্বরের নয়। ওকে, নেক্সট। আচ্ছা, এই আর একটা পোর্শন যে জীবাত্মা কি এক? না, জীবাত্মা এক নয়, জীবাত্মা হচ্ছে বহু। প্রতি শরীরে জীবাত্মা ভিন্ন ভিন্ন, আর জীবাত্মাও কিন্তু বিভু। দিক, কাল এবং আমাদের যে আকাশ, তার মতো জীবাত্মাও কিন্তু বিভু। শরীরের দ্বারা অবিচ্ছিন্ন বলে জীবাত্মা সীমিত বলে মনে হয়, কিন্তু পরমাত্মা এক। পরমাত্মা হচ্ছে একটি, আর জগতের নিমিত্ত কারণ রূপে কিন্তু ঈশ্বরের অস্তিত্ব অনুমিত হয়। এটাও আপনাদের জন্য ইম্পর্টেন্ট। আপনারা অনেকে কোশ্চেন করে থাকেন, ম্যাডাম ঈশ্বরকে জগতের কি কারণ বলবো? তো অ্যাকর্ডিং টু বৈশেষিকা ফিলোসফি, আমাদের ঈশ্বর হচ্ছেন জগতের নিমিত্ত কারণ। ওকে, বৈশেষিক মতে মন হচ্ছে নবম দ্রব্য। মনের যে বৈশিষ্ট্য বা অধিকরণ বলতে পারি, সেটা হচ্ছে 8টা, সেই সংখ্যা, পরিমাণ, পৃথকত্ব, সংযোগ, এইগুলো। ওকে, মনকে অতীন্দ্রিয় বলা হয়েছে কারণ চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক, এই 5টি বাহ্যেন্দ্রিয়ের দ্বারা বাহ্য বস্তুর জ্ঞান হয়। কিন্তু সুখ, দুঃখ প্রভৃতি আন্তর্বস্তুর যে জ্ঞান, সেটা তো বাহ্য ইন্দ্রিয় দ্বারা হয় না। একদম। আমরা আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়, মানে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই দিয়ে তো আমরা আমাদের বাহ্য জগতের জ্ঞান পাচ্ছি। কিন্তু প্রশ্ন হলো ম্যাম অন্তর্জগতের জ্ঞান কি দিয়ে পাবো? সেই অন্তর্জগতের সুখ, দুঃখ, ইচ্ছা প্রভৃতিকে বুঝতে হলে, প্রভৃতিকে জানতে হলে আমাদের প্রয়োজন হয় মনের বা অন্তরিন্দ্রিয়ের। ঠিক আছে, যদিও আর একটা বিষয় ন্যায় এবং বৈশেষিকে স্বীকার করা হয়েছে যে বাহ্যেন্দ্রিয়ের দ্বারা বাহ্য বস্তুর প্রত্যক্ষের জন্যও কিন্তু মনের প্রয়োজন। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিন্তু আর একটা জিনিসও কিন্তু ন্যায় বৈশেষিকে বলা হয়েছে যে একই সাথে মন কিন্তু দুটো জিনিসকে প্রত্যক্ষ করতে হেল্প করতে পারে না। মন একটা সময়ে, একটা মুহূর্তে, একটা বস্তুর প্রতি কিন্তু ধাবিত হতে পারে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আমাদের জানার জন্য খুব ইম্পর্টেন্ট। আমরা অনেকে মনে করে থাকি যে একটা সময়ে যদি অনেকগুলো বাহ্য বস্তুতে আমরা বাহ্যবস্তু প্রত্যক্ষ করি, তো মন কি প্রত্যেকটাতেই থাকে? না, প্রত্যেকটাতে থাকে না। সেই জন্যই অমনোযোগের যে সমস্যাটা আমাদের হয়, একটু ভেবে দেখুন, একই সঙ্গে যদি ভিন্ন ভিন্ন কাজে আমরা
ফোকাস করি তাহলে শেষমেশ দেখবেন কোনো কাজে আমরা ফোকাস করতে পারি না। আর এই জিনিসটাকে কিন্তু বৈশেষিক দর্শনে সেই সময়েও স্বীকার করা হয়েছে যে মন একটা সময় একটা বস্তুর দিকেই ধাবিত হতে পারে, মাল্টিপল বস্তুর প্রতি নয়। ঠিক আছে, নেক্সট। এই যে এই বিষয়টাই আপনাদের সাথে এখন বললাম যে মন অনুপরিমাণ হওয়ায় একই সঙ্গে দুটি ইন্দ্রিয়ের সঙ্গে সংযুক্ত হতে পারে না, তাই যুগপৎ জ্ঞান উৎপন্ন হয় না। মন আত্মার মতোই নিত্যদ্রব্য এবং প্রত্যেক আত্মায় ভোগ সাধন রূপে একটি মন স্বীকার করতেই হবে। আত্মা অসংখ্য, তাই মন। ওকে, নেক্সট। আচ্ছা, এইবার চলে আসবো গুণে। তো আমরা তো একটু আগেই দেখলাম যে দ্রব্যের মধ্যে গুণ এবং কর্ম দুটোই থাকে, এখানেও সেটাই বলা হয়েছে যে গুণ দ্রব্যের সমবায় সম্বন্ধে থাকে। গুণ দ্রব্য নির্ভর কিন্তু দ্রব্য থেকে ভিন্ন স্বতন্ত্র পদার্থ, যেহেতু তা স্বতন্ত্রভাবে জ্ঞেয় এবং জ্ঞানের বিষয় হয়। এইটা একটা ইম্পর্টেন্ট জায়গা যে ম্যাম দ্রব্য যদি মানে দ্রব্যের মধ্যেই যদি গুণ এবং কর্ম থাকে, মানে গুণ এবং কর্ম যদি দ্রব্যাশ্রিত হয়, যদি দ্রব্য আশ্রিত হয়, তাহলে গুণ এবং কর্মকে আলাদাভাবে কেন আলোচনা করছি? তো বৈষয়িক দর্শনে বলা হয়েছে যে হ্যাঁ অবশ্যই দ্রব্য আশ্রিত, কিন্তু গুণকে আমরা স্বতন্ত্রভাবে জানতে পারি। দ্রব্য আশ্রিত যে গুণটা, এটাকে আমরা ইন্ডিপেন্ডেন্টলি জানতে পারি। ঠিক এই কারণে আমি গুণকে পৃথকভাবে স্বীকার করছি, বা পৃথক একটা পদার্থের মর্যাদা দিচ্ছি। আচ্ছা, অর্ণব ভট্ট দীপিকা টিকায় বলেছেন দ্রব্য কর্ম ভিন্নত্বে সতি সামান্যবান গুণ, অর্থাৎ দ্রব্য এবং কর্ম হতে ভিন্ন যে পদার্থ তাই হচ্ছে গুণ। বৈশেষিক সূত্রেও বলা হয়েছে যে দ্রব্যাশ্রয়ী অগুণবান সংযোগ বিভাগণে কারণ মনোপেক্ষ ইতি গুণলক্ষণম, অর্থাৎ যা দ্রব্যে আশ্রিত বা সমবেত গুণ শূন্য সংযোগ বিভাগের প্রতি যা অন্য কোনো ভাবকে অপেক্ষা না করে কারণ হয়, তাই হচ্ছে গুণ। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, প্রশস্ত পাদ 24টি গুণ স্বীকার করে। প্রশস্ত পাদ নিজে 24টি গুণ স্বীকার করেছেন এবং আচ্ছা এইখানে আর একটা কনফিউশন তৈরি হয়, এই 24টা গুণের প্রথম 17টা মহর্ষি কনাদ আলোচনা করছেন, কিন্তু পরবর্তীকালে দেখবেন এই চ শব্দটা আমরা পাচ্ছি না, এই যে চ শব্দটা, এই চ শব্দটা দ্বারাই বাকি 7টা গুণের যে সমুচ্চয় সেইটা উনি, মানে মহর্ষি কনাদও 24টা গুণই বলছেন, কিন্তু 24টা গুণের মধ্যে এই যে প্রযোতনাশ্চ, প্রযোতনর পরে যে এই চ শব্দটা ব্যবহার করা হচ্ছে, এই চ শব্দের দ্বারা বাকি 7টা গুণ আমরা পাচ্ছি। তো সব মিলে টোটাল হচ্ছে 24টা গুণ। আচ্ছা, এইবার আসবো কর্মে। তো গুণের মতো কর্মও দ্রব্যাশ্রিত, কিন্তু দ্রব্য বা মানে দ্রব্য কর্ম বা ক্রিয়ার আশ্রয় হলেও সেই সমবায় সম্বন্ধে আশ্রিত, স্বতন্ত্রভাবে এটাকেও জানা যায়। এইবার প্রশ্ন হলো যে কেন কর্মকে স্বতন্ত্রভাবে জানবো? গুণকে তো আমি স্বতন্ত্রভাবে জানতে পারি, যেহেতু আমাদের বাহ্য ইন্দ্রিয় আছে এবং 24টা গুণ আলাদা করে স্বীকার করছে, কিন্তু কর্মকে কি করে জানি বা কর্মকে কেন স্বতন্ত্র রূপে স্বীকার করছি? তো বৈশেষিকরা বলছেন যে কর্মকে স্বতন্ত্র পদার্থ রূপে স্বীকার করার তাৎপর্য এই যে পরিবর্তনহীনতা বা স্থিরতাকে তারা সত্তার একটি ধর্ম বলছে। মানে এই যে সত্তা বলুন, দ্রব্য বলুন, আমরা আমাদের ব্যবহারিক জীবনে দেখছি এটা পরিবর্তন হচ্ছে, তো কোনো কিছু স্থিরতা বা কোনো কিছুর পরিবর্তন হওয়া, দুটোকেই বৈশেষিকরা সত্তার একটা অবশ্যম্ভাবী ধর্ম বলে স্বীকার করছেন। আর সেই কারণে তারা কর্মকে কি বলছেন, যে কর্মকেও আমরা স্বতন্ত্রভাবে আলোচনা করব বা আলোচনার খাতায় রাখব। ঠিক আছে, তো কর্ম হচ্ছে 5 প্রকার আমরা জানি: উৎক্ষেপণ, অবক্ষেপণ, আকুঞ্চন, প্রসারণ এবং গমন। এই মিলে হচ্ছে কর্ম 5 প্রকার। তো কর্মের প্রত্যেকটা বিভাগ আপনাদের জন্য ইম্পর্টেন্ট। উৎক্ষেপণ কি? উৎক্ষেপণ হচ্ছে সেই ক্রিয়া যা দ্রব্যের ঊর্ধ্ব দেশের সঙ্গে মানে ওপরের সঙ্গে সংযোগ হয়, আর অবক্ষেপণ হচ্ছে সেটা তার দ্বারা
ক্রিয়ার আশ্রয়ে দ্রব্যের অধোদেশ, অধোদেশ মানে হচ্ছে আমাদের যাকে আমরা নিচ মানে নিম্ন ভাগের কথা বলি, তার সঙ্গে যে সংযোগ হয়। আকুঞ্চন হলো সেই ক্রিয়া যার দ্বারা শরীরের সন্নিকৃষ্ট দেশের সঙ্গে কোনো অবয়বের সংযোগ হয়। প্রসারণ হচ্ছে সেই ক্রিয়া যার দ্বারা শরীরের দূরবর্তী দেশের সঙ্গে, প্রসারণ নামটা শুনেই বুঝতে পারছি এটা প্রসারিত হওয়া, মানে আমার শরীর থেকে বা আমার দেহ থেকে একটু প্রসারিত হয়ে একটু দূরবর্তী অঞ্চলের সঙ্গে আমার সংযোগ। আর লাস্ট আসছে আমাদের গমন। গমন মানে হচ্ছে কোনো কিছুর যে গতি, মানে গমন মানে অ্যাকচুয়ালি আমরা বাংলায় মানে বুঝে থাকি যে কোনো কিছু যাওয়া, গমন মানে হচ্ছে যাওয়া, কিন্তু অ্যাকচুয়ালি বৈশিক দর্শনে গমন মানে হচ্ছে গতি। সেটা ঘূর্ণন হতে পারে, সেটা কোনো চলন হতে পারে, সেটা দেখুন মানে কোনো বস্তুর নিঃসরণ হতে পারে, প্রবাহ হতে পারে, বহির্গমন হতে পারে, এই সব কিছুই হচ্ছে আমাদের গমনের অন্তর্ভুক্ত। তাহলে সহজ কথায় বলতে গেলে যে ঊর্ধ্ব দেশের সঙ্গে যে সংযোগ সেটা হচ্ছে উৎক্ষেপণ, অধোদেশ মানে নিম্নাঙ্গের সঙ্গে যে সংযোগ সেটা হচ্ছে আমাদের অবক্ষেপণ। কোনো কিছু কি বলবো সন্নিকৃষ্ট দেশের সঙ্গে যে সংযোগ মানে আকুঞ্চন যেটাকে আমরা বলছি। আর প্রসারণ মানে হচ্ছে কোনো কিছু প্রসারিত হওয়া, বা ভালো ভাষায় বলতে গেলে যে ক্রিয়া দ্বারা দূরবর্তী অঞ্চলের সাথে মানে আমার সঙ্গে আমার দূরে অবস্থিত কোনো বস্তুর সঙ্গে যে সংযোগ হচ্ছে সেটা হচ্ছে আমাদের প্রসারণ। আর লাস্ট হচ্ছে গমন। গমন কি? গমন হচ্ছে কোনো কিছুর গতি। আমি এইভাবেই মনে রাখতাম জিনিসটা, যে গমন মানে হচ্ছে গতি। সেটা ঘূর্ণন হতে পারে, সেটা কোনো কিছুর ধরুন চলন হতে পারে, বহির্নিঃসরণ হতে পারে, বা প্রবাহ হতে পারে, মানে যেখানে গতি আছে সেটাই হচ্ছে আমাদের গমন। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, এইবার চলে আসবো সামান্যতে। তো সামান্য হচ্ছে একটা ভাব পদার্থ। আমরা জানি যে বৈশেষিক দর্শনে ভাব আর অভাব মানে পদার্থের দুটো শ্রেণীবিভাগ করা হয়েছে। অভাবটা হচ্ছে 7 নম্বর পদার্থ, অভাব বাদ দিয়ে বাকি 6টা হচ্ছে ভাব পদার্থের অন্তর্গত। তো এইরকমই একটা ভাব পদার্থ হচ্ছে আমাদের সামান্য। কিন্তু ন্যায় দর্শনে ন্যায় বৈশেষিকরা সামান্যকে কিন্তু সাধারণ ধর্মরূপে ব্যবহার করেন না, তারা জাতি বলেন এটাকে। হ্যাঁ, এই সামান্য, জাতি, বিশেষ ধর্ম এই নিয়ে কিন্তু আমরা পাশ্চাত্য দর্শনের ভাস্ট একটা সিলেবাস কভার করেছি, সেই প্লেটো থেকে শুরু করে। তো সরাসরি যদি ভারতীয় দর্শনের ন্যায় বৈশেষিকে আসি, তারা কিন্তু এই সামান্য বিষয়টাকে সাধারণ ধর্ম মানে রাম শ্যাম যদু মধুতে উপস্থিত সাধারণ ধর্মরূপে ব্যবহার না করে এটাকে জাতি অর্থে ব্যবহার করছে। ঠিক আছে, এটা আমরা প্রত্যেকেই জানি যে নিতত্বে সতী অনেক সমাবেতত্বম, এইটা হচ্ছে আমাদের সামান্য বা জাতির যে লক্ষণ, অর্থাৎ যে অনুগত ধর্ম নিত্য এবং অনেক ব্যক্তি বা বস্তুতে সমবায় সম্বন্ধে থাকে তাকেই আমরা বলি সামান্য বা জাতি। দেখে নি উদাহরণটা। মনুষ্যত্ব জাতি যেহেতু মনুষ্যত্ব নিত্য অর্থাৎ উৎপত্তি বিনাশী এবং অনেক মানুষের মধ্যে সমবায় সম্বন্ধে বিদ্যমান, তাই সামান্যের লক্ষণে নিত্য অনেক সমাবেত এই 3টে বিশেষণ দেওয়া হয়েছে। একদম সামান্যের তো কোনো উৎপত্তিও নেই, সামান্য কোনো বিনাশও নেই, অথচ মানে রাম শ্যাম যদু মধু আমি আপনি প্রত্যেকটা মানুষের মধ্যে এটা সমবায় সম্বন্ধে থাকছে। দ্যাটস ওয়াই আমরা এটাকে বলে থাকি যে নিত্য অনেক এবং সমবেত। ওকে, নেক্সট হচ্ছে আমাদের বিশেষ। এটা তো আমরা প্রথমেই দেখলাম যে বিশেষ নামক পদার্থকে স্বীকার করার জন্যই এটাকে আমরা এই দর্শন শাখাকে আমরা বৈশেষিক দর্শন রূপে জানি। আচ্ছা, তো প্রশস্তপাদও বিশেষ পদার্থের একটা লক্ষণ দিয়েছেন যে বিশেষ হচ্ছে কি যা নিত্য দ্রব্যে থাকে এবং বিশেষ হচ্ছে অন্তবিশেষ। এইবার আমরা জানি যে ভারতীয় দর্শনের প্রত্যেকটা মানে যখন লক্ষণ ব্যাপারটা এসেছে ভারতীয় দর্শনের যে কোনো পদার্থের বা যে কোনো দ্রব্যের যখন লক্ষণ এসেছে না, সেই লক্ষণ নিয়েও আবার প্রচুর সমালোচনা আছে। যেমন পাশ্চাত্য দর্শনে আমরা দেখি যে একজন কোনো কিছু বলে গেলেন সেটা নিয়ে প্রচুর সমালোচনা, ঠিক তেমন ভারতীয় দর্শনেও কিন্তু একটা পার্টিকুলার লক্ষণ একটা সূত্র নিয়ে কিন্তু প্রচুর সমালোচনা রয়েছে। তো সেই সমালোচনায় এই মুহূর্তে আমাদের প্রয়োজন নেই, যেহেতু আমরা খুব একটা জেনারেল আলোচনা এখানে রাখছি। তো বিশেষের লক্ষণ হিসেবে আমরা বলে থাকি যে অন্তত্ব বা শত ব্যবৃত্ত, এটাই হচ্ছে বিশেষের উৎস। খুব বেশি যে নিত্য দ্রব্য বৃত্তি এই সমস্ত কিছু বা অন্ত এই রকম কিছু দ্রব্যের বিশেষ নামক দ্রব্যের বৈশিষ্ট্য নয়, বরং শত ব্যবৃত্ত এইটাই হচ্ছে বিশেষের উৎকৃষ্ট লক্ষণ। ঠিক আছে,
আচ্ছা, এইবার চলে আসছি সমবায়ে। ন্যায় বৈশেষিক দর্শনে যে সংযোগ, স্বরূপ, তাদাত্ম্য মানে বিভিন্ন রকম সম্বন্ধ আমরা পাই। এই জিনিসগুলো আমরা নিজেরাও জানি যে তাদাত্ম্য সম্বন্ধ, সমবায় সম্বন্ধ, সংযোগ সম্বন্ধ, ঠিক তেমনই একটা সম্বন্ধ হচ্ছে সমবায়। সমবায়কে একটা স্বতন্ত্র পদার্থ বলা হয়েছে, যেটা হচ্ছে সম্বন্ধরূপ পদার্থ। হ্যাঁ, এটা লক্ষণ হিসাবে বিশ্বনাথ বলেছেন যে সমবায়ত্বম নিত্য সম্বন্ধম। এছাড়াও আমরা পাই যে নিত্যত্বে সতী সম্বন্ধোত্তম, অর্থাৎ যার নিত্য এবং সম্বন্ধরূপ তাই হচ্ছে সমবায়। যদি লক্ষণের কথা বলি, যেটা নিত্য, যে সম্বন্ধটা হচ্ছে নিত্য, সেটাই হচ্ছে সমবায়। বৈশেষিক সূত্রেও আমরা সমবায়ের কিছু বিষয় পাই, যে ইহ ইদম ইতি যত কার্য কারণয় স সমবায়। অর্থাৎ এই জিনিসটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে এই জুত সিদ্ধ আর অজুত সিদ্ধের যে ব্যাপার, প্রচুর কনফিউশন তৈরি হয় ম্যাডাম, অজুত সিদ্ধ কি আর জুত সিদ্ধই বা কি। এই সমবায় সম্বন্ধ কিন্তু অজুত সিদ্ধ, আধার আধেয়ভূত অজুত সিদ্ধ পদার্থের মধ্যেই এই সমবায় সম্বন্ধ আছে। অজুত সিদ্ধ মানে দুটো দ্রব্যের বা দুটো পদার্থের মধ্যে এমন একটা সম্বন্ধ যে একটা অপরকে ছাড়া, মানে একে অপরকে ছাড়া থাকতে পারে। সংযোগ আর সমবায়ের মধ্যে এটাই বিশেষ পার্থক্য। মানে সংযোগের কথা যদি বলি, আমরা খুব ভালো করে যারা ফিলোসফি থেকে আমরা পড়ে আসছি, আমরা জানি যে গাছ এবং পাখি, একটা গাছে একটা পাখি এসে বসলো, তাহলে গাছ আর পাখির মধ্যে যে সম্বন্ধটা, সেটা সংযোগ। কেন সংযোগ? কারণ পাখিটা উড়ে গেলে গাছের কি কোনো অস্তিত্বের হানি হলো, যে পাখিটা উড়ে গেল, গাছটা পড়ে গেল, এটসেট্রা কিচ্ছু না। পাখিটা এসে যতক্ষণ গাছে বসে থাকলো, গাছ আর পাখির মধ্যে মানে সম্বন্ধ, সেটা হচ্ছে সংযোগ সম্বন্ধ। কিন্তু এই যে সম্বন্ধের কথা বলছি, এটা হচ্ছে সমবায়, সেটা হচ্ছে অজুত সিদ্ধ। মানে একটা যদি চলে যায় বা একটার যদি হানি হয়, তাহলে অপরটারও কিন্তু হানি হবে। এই জন্য এটাকে আমরা বলি সমবায়। যেমন উদাহরণ দেখুন, অবয়ব অবয়বী, দ্রব্য গুণ, এই সবগুলো হচ্ছে আমাদের, অর্থাৎ প্রব্য ক্রিয়া, ব্যক্তি এবং জাতি, নিত্য দ্রব্য এবং সবগুলো হচ্ছে আমাদের সমবায়ের যে উদাহরণ। তার সংযোগ এবং সমবায়ের পার্থক্যটা আশা করি ক্লিয়ার করতে পেরেছি। সংযোগ মানে হচ্ছে যে একটা দ্রব্য যদি চলে যায়, তো আর একটা যে দ্রব্য থাকে বা আর একটা যে পদার্থ থাকে, তার কোনো ক্ষতি হয় না। কিন্তু সমবায়ের ক্ষেত্রে দুটো সব সময় একসাথে থাকে। একটা যদি চলে যায়, তবে আর একটার ক্ষতি বা আর একটা থাকে না। মানে একটার অনুপস্থিতি হলে আর একটার অনুপস্থিতি একদম মানে হবেই, যাকে বলে। প্রচুর উদাহরণ আমরা পাই, যেমন ধরুন দণ্ড পুরুষ, যেমন ধরুন এই উদ্ভিদ আর পাখির যে উদাহরণটা দিলাম, গাছ আর পাখির উদাহরণটাই সব থেকে ভালো সংযোগের ক্ষেত্রে। আদারওয়াইজ মানে যে কোনো সম্বন্ধ যেটাই হচ্ছে আমাদের মানে বিচ্ছিন্ন হলে তার কোনো মানে পৃথক, বিচ্ছিন্ন কথাটা ভুল, মানে পৃথক সিদ্ধ যে সম্বন্ধ, সেটা হচ্ছে সংযোগ। আর যেখানে কোনো পৃথক করা যায় না, সেটা হচ্ছে আমাদের সমবায়। আচ্ছা, এই ক্ষেত্রে এইখানে একটা মিস্টেক হয়েছে, দ্রব্য, হ্যাঁ, প্রক্রিয়া, মানে একটুখানি স্পেলিং মিস্টেক। আচ্ছা, তো এই যে আপনাদের কাছে আলোচনা করলাম যে সংযোগ এবং সমবায়, এই সংযোগ এবং সমবায়ের মধ্যে যদি বলি নিত্য সম্বন্ধ কোনটা, নিত্য হচ্ছে আমাদের সমবায়। যেহেতু সমবায়ের ক্ষেত্রে দুটো পদার্থের যে অস্তিত্ব বা দুটো পদার্থের যে উপস্থিতি, সেটা কিন্তু সম্পূর্ণ অযুতশীল, মানে এদের মধ্যে পৃথক হয় না বা এদের মধ্যে পৃথকীকরণটা হয় না। কিন্তু সংযোগের ক্ষেত্রে ওই যে গাছ আর পাখি, এদের পৃথকীকরণ সম্ভব, পৃথক হয়ে গেলেও এদের নিজেদের যে অস্তিত্ব এরা অক্ষুণ্ণ রাখতে পারে। কিন্তু সমবায়ের ক্ষেত্রে সেটা হয় না। ঠিক এই জন্যই আমরা এটাকে বলছি যে নিত্য সম্বন্ধ। ঠিক আছে, এই কোশ্চেনটাও আপনাদের আসে যে নিত্য সম্বন্ধের যে বিষয়। হ্যাঁ, আশা করছি অযুত সিদ্ধ যুত সিদ্ধের পার্থক্যটা আপনাদের ক্লিয়ার হয়েছে। অযুত সিদ্ধ মানে যেখানে পৃথকীকরণ হয়, যেমন আমাদের সমবায় সম্বন্ধ। আর জুত সিদ্ধ মানে হচ্ছে যেটাকে আমরা আলাদা করতে পারি, যেমন ওই উদ্ভিদ আর পাখি। ঠিক আছে, নেক্সট।
আচ্ছা, নেক্সট লাস্ট আমরা পাচ্ছি অভাব। এই অভাব নিয়ে প্রচুর আলোচনা আমি করলাম যে অ্যাকচুয়ালি ভাব পদার্থ হচ্ছে 6টা, দ্রব্যগুণ কর্ম সামান্য সমবায়, এই কটা হচ্ছে ভাব। আর অভাব হিসেবে হচ্ছে আমাদের যে অভাব পদার্থ। এবার অভাব পদার্থকে মহর্ষি কণাদ স্বীকার করছেন না, কারণ তিনি অভাবকে স্বীকার না করার কারণ হচ্ছে যে অভাবকে স্বীকার করতে হলে অভাবের আগে আমাকে ভাব স্বীকার করতে হবে। আর যখনই আমি কোনো কিছু পস্টুলেট করছি তার মানে সেই পদার্থকে আমি স্বতন্ত্র বলতে পারছি না, আর যেহেতু স্বতন্ত্র বলতে পারছি না ঠিক সেই কারণে অভাবকে আলাদা করে স্বীকার করার কোনো কারণ নেই। এটাই হচ্ছে মহর্ষি কণাদের যে যুক্তি। হ্যাঁ, এই যে প্রতিযোগীর জ্ঞান আবশ্যক। যখনই একটা বস্তুকে আমি অ্যাজ আ প্রতিযোগী দেখব, কিছুক্ষণ বাদে দেখছি এটা নেই, বা এক্ষণ বাদে যখন দেখছি ওটা নেই, তখন তো আমি বলবো এটার অভাব। যেমন পেনটা এই মুহূর্তে এই স্থানে রয়েছে, এবার পেনটা যদি না থাকে, অর্থাৎ এই প্রতিযোগী পেনটার যখন অনুপস্থিতি আমি প্রত্যক্ষ করব, এই ভাব পদার্থে যখন অনুপস্থিতি হবে তখন আমি সেটাকে অভাব বলবো। তো যখনই একটা পস্টুলেশন চলে আসছে যে আমাকে ভাব পদার্থ লাগবে, তখন কণাদ বলছেন যে ভাব পদার্থের পস্টুলেশন আসার জন্য অভাবকে একটা ইন্ডিপেন্ডেন্ট পদার্থ হিসেবে স্বীকার করার কোনো অর্থ নেই। ওকে, ভাব ভিন্নত্যম অভাবত্যম, অর্থাৎ ভাব ভিন্ন পদার্থই হচ্ছে অভাব। এই অভাবকে আমরা মূলত দুভাগে ভাগ করি। একটা হচ্ছে দুভাগের পরে মানে অ্যাকচুয়ালি আমরা 5টা ভাগ পাই, কিন্তু 5টা ভাগের আলোচনায় আমরা আলোচনা করব 4টে ভাগ। দুটো ভাগের মধ্যে একটা হচ্ছে আমাদের সংসর্গা ভাব এবং অনন্যা ভাব। এই সংসর্গা ভাবকে আবার আমরা দুভাগে ভাগ করি, একটা হচ্ছে প্রাগভাব, একটা হচ্ছে ধ্বংসাভাব, একটা হচ্ছে অত্যন্ত ভাব। ঠিক আছে, তো প্রথমে আলোচনা করব প্রাগভাব। প্রাগভাব আমরা নাম শুনেই বুঝতে পারছি যেটা প্রাক মানে সৃষ্টির সময়ের মানে কোনো গল্প বলছে। তো কোনো বস্তু উৎপত্তির পূর্বে তার উপাদান কারণে ওই বস্তুর যে অভাব সেটাই হচ্ছে প্রাগভাব। যেমন দেখুন, পটের উৎপত্তির পূর্বে পটের যে অভাব, জিনিসটা সহজভাবে বোঝায়। প্রাগভাব মানে হচ্ছে কোনো বস্তুর যে উৎপত্তি হলো, হ্যাঁ, এই মুহূর্তে এই সময়ে দাঁড়িয়ে উৎপত্তি হলো, ঠিক তার আগের যে সময়টা, এখন যে সময়টা ধরুন একটা সময় ধরে নিন 12:45 বা 12:43, তো 12:42 তার যে অভাবটা ছিল, বা 12:42 তার যে অভাবটা ছিল, সেইটাকে বলা হচ্ছে প্রাগভাব। এই পেনটা উৎপন্ন হয়েছে 12টার সময়, কিন্তু 11:49 তো এই পেনটা ছিল না। তো উৎপত্তির আগে তত্ত্বে তার যে অভাবটা সেটাকেই বলা হচ্ছে প্রাগভাব। উৎপত্তির পূর্বে যে অভাব সেটা হচ্ছে প্রাগভাব। আচ্ছা, এই পোর্শনটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এই আদি আর অন্ত। হ্যাঁ, তো প্রাগভাবের কোনো আদি নেই কিন্তু অন্ত আছে। কেন? কারণ তন্তুতে পটের প্রাগভাব কবে থেকে শুরু হয়েছে তা বলা যায় না। মানে এই স্থানে এই যে আমি বললাম যে পটের অভাব আছে, পটের অভাবটা এক্স্যাক্টলি কবে থেকে শুরু হয়েছে আমরা জানি না, কিন্তু যে মুহূর্তে পটটা উৎপন্ন হলো সেই মুহূর্তে সেই অভাবটা নষ্ট হলো। দ্যাটস ওয়াই আমাদের যে প্রাগভাব তার কিন্তু সূচনা নেই কিন্তু অন্ত আছে। আবার বলছি জিনিস, বলছে এর কোনো আদি নেই। কেন আদি নেই? কারণ এই পটটা যতদিন উৎপন্ন হয়নি ততদিন তো এটার অভাব ছিল, কিন্তু কবে থেকে অভাবটা ছিল এটা আপনি বা আমি কেউ জানি না। কিন্তু যেই মুহূর্তে এটা উৎপন্ন হয়ে গেল সেই মুহূর্তে প্রাগভাবটা নষ্ট হয়ে গেল। ঠিক এই কারণে বলা হয় যে প্রাগভাবের উৎপত্তি নেই কিন্তু বিনাশ আছে। ভীষণ ইম্পর্টেন্ট আপনাদের। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের ধ্বংসাভাব। বলছে কোনো বস্তুর উৎপত্তির পর তার ধ্বংস হলে ওই বস্তুর অধিকরণে যে অভাব থাকে তাকে আমরা ধ্বংসাভাব বলি। ভীষণ ইম্পর্টেন্ট। বলছে ঘট উৎপত্তির পর লাঠির আঘাতে আমি ঘরটা ভেঙে দিলাম, ঠিক এই জন্য ঘটের উপাদান কারণ কপালে যে ঘটের অভাব উৎপন্ন হয় সেটাই হচ্ছে ঘটের ধ্বংসাভাব। একটা বস্তু থাকার পরে কোনো একটা কারণে সেটা নষ্ট হয়ে গেল, তো সেই স্থানে সেই বস্তুর যে অভাব সেইটা হচ্ছে ধ্বংসাভাব। আফটার ডিস্ট্রাকশন সেইখানে তার যে অভাবটা সেটাকেই বলা হচ্ছে ধ্বংসাভাব। ঠিক আছে, আচ্ছা এখানেও সেম প্রশ্নটা বলা হচ্ছে যে ধ্বংসাভাবের আদি বা আরম্ভ আছে কিন্তু এর কোনো শেষ নেই। কেন শেষ নেই? কারণ এই মুহূর্তে যে বস্তুটা ধরো নষ্ট হলো, এই মুহূর্তে এই পেনটা বা
যদি ভারতীয় দর্শনের উদাহরণে যায়, একটা ঘট লাঠি দিয়ে নষ্ট হয়ে গেল, তো নষ্ট হয়ে গেল মানেই তার অভাবটা শুরু হলো। যে মুহূর্তে ওটা নষ্ট হলো সেই মুহূর্তেই সেই স্থানে তার অভাব দেখা দিল। কিন্তু এই অভাবটা আবার কবে গিয়ে মিটবে, আবার কবে গিয়ে সেই ঘরটা পূরণ হবে, সেই অভাব বস্তুটা ভাব দিয়ে পূরণ হবে, সেটা আমি বা আপনি জানি না। ধ্বংস থেকে অভাবটা শুরু হলো, মানে আদিটা আমরা দেখতে পেলাম, সূচনাটা আমরা দেখতে পেলাম, স্টার্টিংটা আমরা দেখতে পেলাম, কিন্তু কবে এই অভাবটা পূর্ণ হবে সেইটা আমরা জানি না। ঠিক এই কারণে ধ্বংসাভাবের সূচনা আছে কিন্তু শেষ নেই, মানে আদি আছে কিন্তু অন্ত নেই। ঠিক আছে, নেক্সট। নেক্সট আমরা যাচ্ছি অনন্যাভাব। বলছে যে অভাব নিজের প্রতিযোগীর তাদাত্ম্যের বিরোধী হয় তাকে বলা হয় অনন্যাভাব। যেমন আমি যদি বলি যে ঘরটি পট নয়, মানে আমার যে প্রতিযোগী, আমি এবং আমার প্রতিযোগী যে এক নই, তাদাত্ম্য মানে হচ্ছে এক। তো আমি যে তার থেকে আলাদা, আপনি আপনার পাশে বসে থাকা ব্যক্তির থেকে আলাদা, ঘট পট থেকে আলাদা, উদ্ভিদ প্রাণীর থেকে আলাদা, এই সমস্ত যে বিষয়, মানে আমি এবং আমার প্রতিযোগী আমরা দুজন যে এক নয়, এই যে বিষয়টা আমরা অভাবের দ্বারা স্বীকার করছি, এটাই হচ্ছে অনন্য। যেমন দেখুন, ঘটটি পট নয়, অর্থাৎ ঘট পট হতে ভিন্ন বা পট ঘট হতে ভিন্ন, এটাকে আমরা অনন্যাভাব বলছি। তো অনন্যাভাবের ক্ষেত্রে কোনো কিছুর আদিও নেই অন্তও নেই, তাই এটা অনাদি এবং অনন্য। প্রাগভাব এবং ধ্বংসাভাবের ক্ষেত্রে আমরা আদি অন্তের একটা বিষয় পাচ্ছিলাম, কিন্তু ঘট যে পট নয় বা পট যে ঘট নয়, এটার কোনো সূচনা পর্বও নেই, এটার কোনো সমাপ্তিও নেই। ঠিক এই জন্য আমরা অনন্যাভাবকে বলি এর কোনো আদিও নেই অন্তও নেই। ঠিক আছে, আচ্ছা, আর একটা এখানে পয়েন্ট আউট করা হয়নি, সেটা হচ্ছে অত্যন্তাভাব। এটাও খুব গুরুত্বপূর্ণ। তো অত্যন্ত ভাব হচ্ছে ত্রৈকালিক। হ্যাঁ, অত্যন্ত ভাব হচ্ছে ত্রৈকালিক। কেন ত্রৈকালিক? কারণ অত্যন্ত ভাব এমন কিছু অভাব স্বীকার করে যেটা অতীতেও ছিল না, বর্তমানেও নেই, ভবিষ্যতেও থাকবে না। যেমন দেখুন, বায়ুতে রূপের অভাব। বায়ুতে রূপ না আগে ছিল, না বর্তমানে আছে, না ভবিষ্যতে থাকবে। তো এমন কিছু জিনিস ধরুন যেটা কোনো কালেই থাকতে পারে না। আপনাদের দেখবেন কিছু উদাহরণ দিয়ে কোশ্চেন আসে, একটা উদাহরণ দিয়ে নিচে অপশান দিয়ে দেয় যে কোন অভাবের কথা বলছেন। তো এমন কিছু উদাহরণ যদি পান, আপনি নিজেকে প্রশ্ন করে যে না, এটা তো অতীতেও কখনো ছিল না, বর্তমানেও নেই, ভবিষ্যতেও থাকবে না, তো এই টাইপের কোনো কনসেপশন হলে সেটা হবে আমাদের অত্যন্তাভাব। অত্যন্তাভাব হচ্ছে ত্রৈকালিক, মানে এমন কিছু জিনিস যেটা কোনো কালেই ছিল না। এই যে বায়ুতে রূপের অভাব, এটা অতীতেও ছিল না, বর্তমানেও নেই, ভবিষ্যতেও থাকবে। তাহলে এই আমরা 4 প্রকার যে অভাব আপনাদের সাথে আলোচনা করলাম। আচ্ছা, তো এই ছিল বৈশেষিক দর্শন থেকে আপনাদের একটা খুব সংক্ষিপ্ত আলোচনা। এছাড়াও কিছু পোর্শন, যেমন ধরুন পরমাণুবাদ, উপাধি বা জাতিবাধকের যে প্রকারভেদগুলো, সেইগুলো আলোচনা করা হয়নি, সেগুলো স্কিপ করে গেছি। তো নেক্সট কোনো ক্লাসে চেষ্টা করব এই বাকি পোর্শনটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করার, যেমন ধরুন জাতিবাধক এবং পরমাণুবাদ। আপনাদের সিলেবাস ওরিয়েন্টেড আমি জানি, কিন্তু আজকের একটা ক্লাসে গোটাটা কভার করা সম্ভব না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে।